স্টার্ট করলাম রেকর্ডিং। তো আজকে দেখ পার্ট সিপিএম এর আগের দিন আমরা ক্লাসে তোর এক্সপেক্টেড টাইম জিনিসটা আমরা শিখেছিলাম, তাই তো? পার্টের আমরা এক্সপেক্টেড টাইম কিভাবে বার করতে হয় সেটা শিখেছিলাম। আমি একটু রিভাইজ দিয়ে দিই। এক্সপেক্টেড টাইম, তো এক্সপেক্টেড টাইমকে আমরা কি দিয়েছিলাম? টিই, তাই তো? সেটা ফর্মুলা কী ছিল বল? টিও প্লাস 4TL প্লাস টিপি বাই 6, এটা একটা ফর্মুলা ছিল। আর একটা কী পেয়েছিলাম? যে ভ্যারিয়েন্সের যে ফর্মুলাটা পেয়েছিলাম সেটা ছিল টিপি মাইনাস টিও বাই 6 তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যারিয়েন্স আর এর এক্সপেক্টেড টাইমের পেয়েছিলাম। যে এক্সপেক্টেড টাইম আমরা কিভাবে বার করি সেই নলেজটাও আমরা মোটামুটি বুঝে গেছি, যে পরীক্ষার খাতায় দেওয়া থাকবে। ঠিক আছে, এবার দেখ আমাদের এই যে এক্সপেক্টেড টাইমটা, ঠিক আছে, এই এক্সপেক্টেড টাইমটাকে দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, টাইম যে কম্পিউটেশন, এবার আমরা যেটা পড়বো সেটাকে বলছি আমরা টাইম কম্পিউটেশন। ঠিক আছে, সময়টাকে কিভাবে আমরা এখানে পুট করছি সেটা আমরা দেখব। এটাকে বলা হচ্ছে টাইম কম্পিউটেশন। আমি চাইলেই এই চ্যাপ্টারগুলো 2-3 দিনের মধ্যে শেষ করে দিতে পারতাম, কিন্তু কি বলতো, ওইভাবে তাড়াহুড়ো করে শেষ করলে আদৌ ওই শুধু শোনাই হবে, ঠিক আছে, কিন্তু বোঝা কিছু হবে না। তো একটু ধীরে ধীরে নিয়ে আমি একটু করাচ্ছি, ঠিক আছে? তো অসুবিধা হলে বলবি, ঠিক আছে? তো দেখ এক্সপেক্টেড টাইমকে, আচ্ছা আর একটা জিনিস জিজ্ঞেস করছি, এই যে বোর্ডটা পড়াচ্ছি এই বোর্ডটা তোদের অনেকটা বেটার ক্লিয়ারেন্স পাচ্ছিস না? ফুল বোর্ড পাচ্ছিস না? হুম, হ্যাঁ স্যার। এই বোর্ডটা অনেকটা ভালো না? হ্যাঁ স্যার। আর আমি এই যে বোর্ডটা ব্ল্যাক করেছি এটাতে তোদের আরও সুবিধা হচ্ছে না হোয়াইট বোর্ডে করালে বেশি সুবিধা? হোয়াইটটা চোখে লাগে বেশি। হ্যাঁ, এই ব্ল্যাকটাই ঠিক আছে। ব্ল্যাকটা হলে চোখে এটা কম পড়ে না, প্রেশারটা। তো আমি ওই জন্যই আরও ব্ল্যাকটা প্রেফার করি, ছোটোবেলা থেকে ব্ল্যাকে বোর্ডেই করা সবচেয়ে ভালো। ঠিক আছে, তো এক্সপেক্টেড টাইমকে দেখ দুভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম, আর একটা হচ্ছে লেটেস্ট অ্যালাউবেল অকারেন্স টাইম। অকারেন্স, OCC, কি স্পেলিংটা? অকারেন্স, OCCURRANCE, RRENC, অকারেন্স টাইম। ঠিক আছে, এইটাকে আমরা আর্লিয়েস্ট টাইমটাকে TE দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আর এইটাকে ক্যাপিটাল TL, দুটোই কিন্তু ক্যাপিটাল T দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? আমরা তোর অপটিমিস্টিক্স টাইম, পেসিমিস্টিক্স টাইম, মোস্ট লাইকলি টাইম, এইগুলো দেখ সব স্মল টি দিয়ে ডিনোট করেছিলাম, কিন্তু এখানে এক্সপেক্টেড টাইমটাকে আমরা তোর ক্যাপিটাল E দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? তো দেখ এই যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিসের মধ্যে আমরা বুঝবো কি করে কোনটা কি, ঠিক আছে? কারণ আমাদের যখন কোশ্চেন আসবে এই ধরনের কোশ্চেনও আমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? কিভাবে করতে হয় আমরা সেই জিনিসটা একটু শিখবো। তো এক্সপেক্টেড টাইমের ক্ষেত্রে দেখ ফার্স্ট হচ্ছে তোর আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইমটা আমরা একটু বুঝবো। তো এখানে ফার্স্টে লেখ আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম, ঠিক আছে? তো এই জিনিসটা কি আমরা একটু লিখে নেব। তো আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইমে লেখ দ্য টাইম when an event
এখানে দেখ ইভেন্টের কথা উল্লেখ করছি, ইভেন্ট ক্যান বি এক্সপেক্টেড টু অকার, ঠিক আছে। মানে আমার এই জিনিসটা হচ্ছে তোর শুরু হয়নি, আমরা এক্সপেক্টেড করছি যে এই টাইমের মধ্যে এটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে এক্সপেক্টেড টাইম, ঠিক আছে। তো আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম যখন বলবো মানে হচ্ছে যে কত তাড়াতাড়ি ম্যাক্সিমাম যে টাইমটা, ম্যাক্সিমাম আমরা কত তাড়াতাড়ি কোনো কাজকে পুরোটা কমপ্লিট করতে পারবো সেইটাকে বলছি আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম, ঠিক আছে। আর লিস্ট অ্যালাউয়েবল টাইম মানে হচ্ছে মানে আর্লিয়েস্ট মানে কি সবচেয়ে তাড়াতাড়ি আমরা কমপ্লিট কত সময়ের মধ্যে করতে পারবো, আর লিস্ট মানে হচ্ছে কত দেরি ম্যাক্সিমাম হতে পারে এক্সপেক্টেড টাইমে, সেটার হচ্ছে আমাদের একটা করতে হবে, ঠিক আছে। আমরা একটা জিনিস দেখি, জিনিসটা দেখলেই তোদেরকে বোঝাতে পারবো। ধর আমার সাপোজ দাঁড়া আমি একটা এক্সাম্পল দিই, ভালো করে জিনিসটা আরও বুঝতে পারবি কীরকম। ধর আমার একটা ইভেন্ট আছে, 1 নম্বর ইভেন্ট, ঠিক আছে, এটা বেঁকে গেল, এটা 1 নম্বর ইভেন্ট আছে। তারপর হচ্ছে ধর 2 নম্বর ইভেন্ট আছে, তারপর এখানে ধর 3 নম্বর ইভেন্ট, 4টে ইভেন্ট আমি দিলাম, ঠিক আছে, 4টে ইভেন্ট আছে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে আমার ধর বলে দিয়েছে 4, 6, 8, এখানে ধরে নে 5, 7, 12, ঠিক আছে। তো এইটা ধরে নে 4, 10, 13 ধরে নে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এক্সপেক্টেড টাইমটা, শুধু এক্সপেক্টেড টাইমটা বলি, টিই প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি এক্সপেক্টেড টাইম বলি, তো সেইগুলো কত হচ্ছে আমাকে চটপট ক্যালকুলেশন করে বলতো, প্রত্যেকটার এক্সপেক্টেড টাইম কত হচ্ছে আমাকে একটু ক্যালকুলেট করে বল। স্যার লাস্ট এটা কত লিখেছেন? 13? লাস্টেরটা 13, লাস্টেরটা 13, প্রথমেটা 6, প্রথমেরটা 6, এটা 6, বেশ পরেরটা স্যার 7.5, 7.5, তারপরটা 9.5। 9.5। তো এই যে আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইমটা কিভাবে করি সেটা ভালো করে বুঝ। আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইমটা আমরা ইভেন্টের মাঝেতে ওপরেতে আমরা লিখি, মানে এইখানে আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম হচ্ছে, এইখান থেকে যেহেতু ইভেন্টটা শুরু হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে 0, এখানে এক্সপেক্টেড টাইম কতটা গেছে 6, তাহলে এই ইভেন্টে এক্সপেক্টেড টাইম গেছে 6, এই ইভেন্টে এক্সপেক্টেড টাইম গেছে দেখ 7.5, তাহলে আগে ছিল 6, এখন হলো 7.5, মানে কন্টিনিউয়াসলি অ্যাড করে করে যাচ্ছি। তাহলে এই 3 নম্বর ইভেন্টে যেতে আমার এক্সপেক্টেড টাইম কত লাগছে বল, দুটোকে যোগ করলে কত হচ্ছে, 6 + 7.5 করলে কত হচ্ছে রে, কত 13.5। তাহলে 4 নম্বর ইভেন্ট কমপ্লিট করতে আমার কত এক্সপেক্টেড টাইম লাগছে টোটাল, তো 23 মতো লাগছে মনে হচ্ছে। 23। তার মানে কি দেখ এই পুরো 4 নম্বর পর্যন্ত যেতে আমার টোটাল এক্সপেক্টেড টাইম লাগছে 23, ঠিক আছে। এবার এই জিনিসটাকেই ধর সাপোজ আমরা এটাকে, এটা তো আমাদের গেল একদম সিম্পল ফর্ম, ঠিক আছে। এবার ধর একটু কোশ্চেনে যখন দেবে, কোশ্চেনে ধর একটু জটিল ফর্ম করে দেবে, ঠিক আছে। দিয়ে ধর আমার একটা 10 নম্বর একটা ইভেন্ট আছে, ঠিক আছে, 10 নম্বর ইভেন্ট থেকে 20 নম্বর ইভেন্টে গেলি, ঠিক আছে, 20 থেকে এখানে হচ্ছে আবার 30 নম্বর ইভেন্টে আমি গেলাম, ঠিক আছে, 30, আর এইদিকে হচ্ছে ধর সাপোজ 40 নম্বর ইভেন্ট আছে, ঠিক আছে। এইখান থেকে মাঝে যাচ্ছি 50 নম্বর ইভেন্টে, ঠিক আছে,
মাঝে যাচ্ছি ধর 50 নম্বর ইভেন্টে, ঠিক আছে? তো 30 থেকে এইটা হচ্ছে তোর 50টা কানেক্টেড আছে ধর, আবার 40 থেকে হচ্ছে 40 থেকে কানেক্টেড করবো না, এটা ধর 50 থেকে 60 নম্বর ইভেন্ট আছে, 30-এর সাথে আবার 60ও কানেক্টেড আছে, আর 40-এর সাথে ডাইরেক্ট 60 কানেক্টেড আছে, ঠিক আছে? এইটা তোরা নিজেরা বলবি, আমি এতক্ষণ শিখিয়ে দিলাম, এবার বুদ্ধি খাটিয়ে বল যে প্রত্যেকটার এক্সপেক্টেড টাইম কত হবে সেটা আমাকে বল। এটা ধর 5, এটার এক্সপেক্টেড টাইম হচ্ছে ধর কত 10, এটার ক্ষেত্রে টি এক্সপেক্টেড হচ্ছে 8, এটা টি এক্সপেক্টেড হচ্ছে 12। পরীক্ষায় কিন্তু এরকম ধরনের ট্রিকি কোয়েশ্চেন দেয়, ঠিক আছে? এক্সপেক্টেড হচ্ছে 7, এটা হচ্ছে টি এক্সপেক্টেড ধর 4, এটা টি এক্সপেক্টেড ধর 8, আর এইটা টি এক্সপেক্টেড ধর 5, ঠিক আছে? তাহলে এবার তোরা আমাকে বল যে আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম কোনটার ক্ষেত্রে কত হবে। তো প্রথমে দেখ এইটার ক্ষেত্রে কত হবে, 10টার ক্ষেত্রে কত হবে, 0 তাহলে এটা 0 হয়ে গেল। 20 নম্বরের ক্ষেত্রে কত হবে, 5 তো 20 নম্বরের ক্ষেত্রে 5 হলো। 30-এর ক্ষেত্রে কত হবে, 15 30-এর ক্ষেত্রে 15, তাহলে 40-এর ক্ষেত্রে কত হবে, 15 আর দাঁড়ান 15 আর 8 কত হচ্ছে? এই তো ভুল করছিস, আমার 15 থেকে এইটা যাচ্ছে, আমার 5 থেকে 8-এ আসছে দেখ। ও তাহলে 5 আর 8 আর 13 হবে নাকি? হ্যাঁ, ওইখানেই তো টুইস্টটা, আমি ওই জন্যই তো বললাম যে দেখ এইখানে হচ্ছে এক্সপেক্টেড টাইম, আমার এইখানে আসতে 5 দিন সময় লাগলো, এবার 30 ইভেন্টটা করতে আমার 15 দিন এখানে টোটাল লেগে যাচ্ছে, এই কাজ থেকে এই জায়গায় যেতে 15 দিন, এই কাজ থেকে এই জায়গায় যেতে 13 দিন, ঠিক আছে? এবার এইখানে দেখ, এইখানটা একটা টুইস্ট আসছে, এইটা হচ্ছে 5 আর 12 করলে এটা কত হচ্ছে, 5 12, আমি সাইডটা লিখছি 50 নম্বর ইভেন্টে, আমি সাইটে লিখছি, ঠিক আছে? 50 নম্বর ইভেন্টে দেখ 20 থেকে যদি আমি এখানে সাইড লিখছি, 20 থেকে যদি আমি ডাইরেক্ট 50-এ যাই, তাহলে এর ভ্যালুটা কত হচ্ছে আমাকে বলতো, ক্যাপিটাল টি এক্সপেক্টেডটা 5 আর 12তে কত, 17, তাই তো? এবার 30 থেকে 50-এ গেলে কত হচ্ছে, 30 থেকে 50-এ 15 আর 7 হচ্ছে আপনার 22, আবার আর কিছু আছে, এই দুটোই গেছে, 50-কে দুজনই এসছে, তাহলে আমার এখানে দেখ একটা দেখলাম 17, একটা দেখলাম 22, তাহলে কোনটা আমি নেব? তো আমার এই 50 ইভেন্টটা কমপ্লিট তখনই হবে যখন এই দুটো ইভেন্টই কমপ্লিট হবে, তাই তো? এই 50 নম্বর ইভেন্টটাকে আমি কমপ্লিট কখন বলবো, যখন এই দুটো ইভেন্টই কমপ্লিট হবে। তাহলে কি এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেইটাই হচ্ছে আমার আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম হয়ে গেল, বোঝা গেল? তাহলে এইখানে এই ভ্যালুটা ম্যাক্সিমামটা নেব, ম্যাক্সিমামটা মানে 22 দিন আমরা নেব, ম্যাক্সিমামটা আমরা নেব, ঠিক আছে? তাহলে এবার 60 নম্বরের ক্ষেত্রে এবার আমাকে বল, 60 নম্বরের ক্ষেত্রে দেখ 30 থেকে 60-এর মধ্যে এটা কত হচ্ছে বল, 19 এটা হচ্ছে 19, তারপরে 50 থেকে 60, 50 থেকে 22 আর 5 27, 27, আবার 40 থেকে 8, এই 40 থেকে 60, 40 থেকে 60 হচ্ছে 13 আর 8 21, 21, তাহলে ম্যাক্সিমাম কটা, 27, তাহলে এর ক্ষেত্রে টি এক্সপেক্টেড টাইম কত হয়ে গেল, 27। বোঝা গেল যে কোন কোন এক্সপেক্টেড টাইমটাকে আমরা ধরবো, ব্যাপারটা ক্লিয়ার হয়েছিল সবাই? বেশিটা কেন নিচ্ছে, কমটা কেন নিচ্ছে? না, আমার কোনো কাজ কমপ্লিট কখন হবে, আমার যখন এই ইভেন্টটা কখন কমপ্লিট হবে, আমি 60কে পুরোপুরি কমপ্লিট কখন বলবো, যখন সব কাজই তো কমপ্লিট হবে তখনই তো আমি বলবো, তাই না? আমার যে কাজগুলো হচ্ছে তো লেট করে হবে সেই কাজগুলোকে আমার যে ধর যে কাজগুলো আমি করছি, ঠিক আছে, আমি এই 60 নম্বর কাজটা কখন হচ্ছে আমি বলবো কমপ্লিট, ধর আমার 60 নম্বর কাজটা হচ্ছে পুরো বাড়ি কমপ্লিট, 60 নম্বর ইভেন্টটা আমি বলেছি যে পুরো বাড়ি তোকে হ্যান্ড ওভার করবো, তো এইখানে ধর এইটা হচ্ছে তোর প্লাস্টারিং, এইটা ধর হচ্ছে তোর গার্ডেনিং, এইটা ধর হচ্ছে তোর লাইটিং, এই সব আসতে আছে, তো এই ঘরটা আমি কখন তোকে আমি হ্যান্ড ওভার করবো, যখন এই সব কটা কাজ হবে। ধর প্লাস্টারিং করতে আমার 4 দিন সময় লাগলো, ঠিক আছে, তো 4 দিন পরে কি আমি তোকে দিয়ে দেবো, তা তো নয়,
4 দিন পরে দিতে পারবো না। গার্ডেনিং করতে ধর 5 দিন লাগছে, আর ইলেকট্রিক ওয়ার্ক করতে 8 দিন লাগছে, তাহলে এইখানে ম্যাক্সিমাম কতদিন পর আমি তোকে ঘরটা দিতে পারবো? 8 দিন পরে কি দেবো নাকি? আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইমটা কি বুঝলাম, যে শুরু থেকে শেষের দিকে যাচ্ছি। আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইমটা কি করছি আমরা, শুরু থেকে শেষের দিকে যাচ্ছি। ঠিক আছে, তো আর লিস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম যেটা, সেটা হচ্ছে আবার ইন্টারেস্টিং। দেখ, সেটা হচ্ছে আবার উল্টো দিক থেকে আসছে। কীরকমভাবে উল্টো দিক থেকে আসছে? তো লিস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইমটা একবার দেখে নিই। সরি, লিস্ট বলছি, লেটেস্টই লিখেছিলাম তো। অ্যালাউয়েবল অকারেন্স টাইম। আগে এখানটা আমরা একটু ছোট্ট করে লিখে রাখ নোট আকারে, নাহলে পরে ভুলে যাবি। তো এটা লিখে রাখ, অ্যান ইভেন্ট মাস্ট occur to keep the project on schedule time। ঠিক আছে, এটার মানেটা আমরা কি বলছি? আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম মানে হচ্ছে আমি কাজ শুরু করলাম, শুরু করতে করতে কতদিনে আমি শেষ করছি সেইটা বুঝলাম। ঠিক আছে, আমি ধর একটা বিল্ডিং তৈরি করতে শুরু করলাম, এই 60 নম্বর ইভেন্টে আমার যেতে ধর 6 মাস লেগে গেল। ঠিক আছে, 60 নম্বর ইভেন্টে যেতে আমাদের 6 মাস লেগে গেল। আমি কিন্তু কতদিন সময় লাগবে সেটা আমি জানতাম না, সব কিছু কাজ করতে করতে আমার 6 মাস লেগে গেল। লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম মানে হচ্ছে আমাকে কাজ বেঁধে দিয়েছে হচ্ছে আমাকে 5 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। মানে এই যে 60 নম্বর ইভেন্টটা, মানে তোকে যে তন্ময় ধর এই বাড়ির মালিক হবে, তন্ময়কে ধর ঘরটা হচ্ছে তোর আমি হ্যান্ড ওভার করবো, তো আমাকে তন্ময়কে 5 মাসের মধ্যে হচ্ছে আমাকে তন্ময়কে ঘরটা হ্যান্ড ওভার করতে হবে, 5 মান্থসের মধ্যে। ঠিক আছে, তো এই 5 মান্থসের মধ্যে যদি আমাকে ওকে ঘর হ্যান্ড ওভার করতে হয়, তাহলে আমি আগে লাস্টটা আগে ধরে নেব। ঠিক আছে, এইখানে অ্যাক্টিভিটিটা উল্টো দিক থেকে হয়, মানে ঘর হ্যান্ড ওভার করবো ঠিক 5 মাসে, তাহলে 5 মাসের আগে আমার এইটা কাজ কমপ্লিট করতে হয় কতদিন লাগবে, এইটা কমপ্লিট করতে কতদিন লাগবে, এইটা কমপ্লিট করতে, তাহলে এইটা যদি কমপ্লিট হয় এইটা করতে কতদিন টাইম লাগবে, মানে জিনিসটা উল্টো দিক থেকে আসে। কীরকমভাবে হবে একটা জিনিস এক্সাম্পল দেখি। মানে আমার হচ্ছে এখানে হচ্ছে পুরোপুরি জিনিসটা হচ্ছে শিডিউল কমপ্লিশন টাইম। আমার যে শিডিউল থাকবে, এটা লিখে রাখ, শিডিউলড কমপ্লিশন টাইম। আমার যে শিডিউল বলা থাকবে তার মধ্যে কমপ্লিট করতে। ধর সাপোজ ধর এটা একটা ইভেন্ট, এটা 2 নম্বর ইভেন্ট, এটা 3 নম্বর ইভেন্ট, আর হচ্ছে এটা হচ্ছে ধর 4 নম্বর ইভেন্ট। ঠিক আছে, তো এর ক্ষেত্রে ধর 4, 6, 8, ঠিক আছে, আগেরটাই করছি। এর ক্ষেত্রেও 5, 7, 12, এর ক্ষেত্রে ধর 4, 10, 13 ছিল। ঠিক আছে, তো এর এক্সপেক্টেড টাইমগুলো কত ছিল বল? 6, এর এক্সপেক্টেড টাইমটা ছিল আগের যেটা ছিল সেটাই করছি, হ্যাঁ, 7.5, এর এক্সপেক্টেড টাইমটা ছিল কত? 9.5। ঠিক আছে, তো এখানে এক্সপেক্টেড টাইমের আমরা ফর্মুলা থেকে কি কি পেয়েছিলাম? আর্লিয়েস্টের ক্ষেত্রে এটা 0 হয়েছিল, এর ক্ষেত্রে কত হয়েছিল? এটা 6, এর ক্ষেত্রে কত হয়েছিল? 13.5, আর এর ক্ষেত্রে কত হয়েছে? 23। ঠিক আছে, এবার দেখ এখানে আমার কি করা হচ্ছে। এখানে হচ্ছে আমার যে আগের যে ফর্মটা, সেই ফর্মটা আমার যেখানে বলে আছে, ধরে নিচ্ছি যে আমার এই প্রজেক্টটা আমার কমপ্লিট করতে হবে, লিস্ট যে কমপ্লিটটা করতে হবে সেটা হচ্ছে ধর 25। আমাকে এখানে বলেই দিচ্ছে যে শিডিউল, লিস্ট মানে হচ্ছে এটাকে শিডিউলও বলা হয়, TS। আমি এটা 23 দিনের মধ্যে কমপ্লিট করেছিলাম, কিন্তু আমি বলে দিলাম যে আমাকে 25 দিনের মাথায় কমপ্লিট করে দেখাতে হবে। তাহলে এইটা যদি 25 হয়, তাহলে আমার এইটা কত দিনের মধ্যে কমপ্লিট করলেই হবে?
বল তাহলে 25 থেকে 9.5 বাদ দেবো, তাহলে এইটা করলে কত হচ্ছে বল? স্যার স্যার আরেকবার এখানটা বলুন তো, একটু নেটটা আমি চলে গেছিল। বললাম এক্সপেক্টেড টাইম মানে কি, আমার যে এক্সপেক্টেড টাইম আছে সেই আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম মানে হচ্ছে শুরু থেকে শেষ দিকে করে দেখলাম 23 দিন সময় লাগছে, কিন্তু আমি ক্লায়েন্টকে বলেছি আমি 25 দিনের মাথায় আমি জিনিসটা দেব। তাহলে আমি যদি শিডিউলটা 25 দিনের মাথায় করি, তাহলে হচ্ছে তোর এর আগে 3 নম্বর ইভেন্টটা আমি কত দিনের মধ্যে কমপ্লিট করলেই হবে সেটা আমাকে বল। এটা যদি 9.5 দিন লাগে, এটা যদি আমার হাতে 25 দিন সময় থাকে, তাহলে এইটা কমপ্লিট করতে কত দিন লাগবে? তাহলে 25 মাইনাস 9.5। 25 থেকে 9.5 ওটা বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ, তাহলে 9.5 কত হচ্ছে এটা বল? 9.5। 15.5। তাহলে 15.5, তাহলে এইটা কমপ্লিট করতে কতদিন লাগবে? 15.5 থেকে ওটা বাদ দিতে হবে 7.5। 8 লাগবে। 8 লাগবে। তাহলে আমার এইখানে কত লাগছে? 3 এই 2 2 লাগছে, তাই তো? তাহলে এবার হচ্ছে আমরা এই ফরম্যাটটাতে চলে আসি, ঠিক আছে? আমি এটা আবার একটু মুছিয়ে ভালো করে এখানটা দেখিয়ে দিচ্ছি। চার্জারটা নিয়ে ওখানে বসো, দুয়ের ওই মিনিংটা গেটে বসো কি হলো? হ্যাঁ, দুয়ের মিনিংটা কি হলো? দুয়ের মিনিংটা হচ্ছে বিয়োগ করলো, ওটা যে বিয়োগ আমার করলো। 2 দিন হাতে আমি 15.5 এক্সট্রা থেকে সময় 8 পেলাম, হিসাব মতো আমি 2 দিন হাতে এক্সট্রা সময় পেলাম। এটা এখন দেখ, এইটা হচ্ছে তোর সিম্পল একটা স্টেজ বাই স্টেজ ছিল বলে, সিরিজে ছিল বলে তোরা বুঝতে তোদের সুবিধা হলো যে 2 দিন আমি হাতে, যেহেতু এটা 23 দিন ছিল 25 দিন ছিল, 2 দিন হাতে এক্সট্রা সময় পেয়ে গেছি। কিন্তু এরকম যখন জটিল সিচুয়েশন থাকবে তখন কিন্তু জিনিসটা টুইস্ট হয়ে যাবে, আমি ওইটাই দেখাচ্ছি তোদের। আর ওই টিএস মানেটা কি? টিএল ইকুয়াল টিএস মানে শিডিউল। আচ্ছা, শিডিউল টাইম। হ্যাঁ, ঠিক আছে। এবার ধর আমি এই জিনিসটাই আগের যে ছকটা করেছি সেটাতেই আমরা একটু মডিফাই করে দিচ্ছি। তাহলে আমার এখানে পেয়েছিলাম এক্সপেক্টেড টাইম হচ্ছে 27 দিন পেয়েছিলাম, তাই তো? ঠিক আছে। তোর এখানে ধর আমি লিস্ট যে অ্যালাউবেল যে টাইমটা আছে সেটাও আমি এক কাজ করলাম, তোর এক কাজ করি, হ্যাঁ, লিস্টটাও ধর 27 দিনই আমি করলাম, সাপোজ ধর টিএলটাও 27 দিনই করলাম, যে ঠিক আছে আমি এই দিক থেকে ছক কষে কষে দেখে বুঝলাম যে এটা আমাকে 27 দিনের মাথায় কমপ্লিট করতে হবে। মানে এই জিনিসটা কেন করছে আমি জিনিসটা আস্তে আস্তে বোঝাবো, খুব ইন্টারেস্টিং জিনিস। তাহলে দেখ 60 নম্বর ইভেন্ট থেকে 40 নম্বর ইভেন্ট কতদিন আগে শেষ করলেই আমার হবে, আমাকে এটা আগে বল। 27 মাইনাস 8, কত হচ্ছে? 15 19 19। তাহলে এইখানে দেখ এই কাজটা আমাকে 13 দিনের মাথায় কমপ্লিট করতে হতো, কিন্তু এখানে বলছে যে 40 নম্বর ইভেন্টটা 19 দিনের মাথায় কমপ্লিট করলেই আমার চলে যাবে। বুঝতে পারছিস যে ডিফারেন্সটা কোথায়? যে আমাকে এই জিনিসটা অ্যাচিভ করতে গেলে এই 40 নম্বর ইভেন্টটা 13 দিনে না করেও আমাকে 19 দিনের মাথায় করলেও কিন্তু আমি হাতে টাইম পাচ্ছি, মানে এখানে হাতে একটা টাইম পাচ্ছি কত দেখ, 13 থেকে 19 বাদ দিলে কত হয়? 6 দিন হাতে এক্সট্রা সময় পাচ্ছি এই কাজটা কমপ্লিট করাতে। এই টাইমটাকে স্ল্যাক টাইম বলে, এটা আমরা আসবো পরবর্তীকালে যখন পড়বো। প্রত্যেকটা ইভেন্টের স্ল্যাক টাইম কত থাকে, মানে হচ্ছে একটা হচ্ছে বাফার টাইম যেকে বলে, ঠিক আছে, আমরা যেটা বলি বাফার জোন, ঠিক আছে। তো এখানে দেখ এইটা হচ্ছে আমি 19 দিনের মাথায় কমপ্লিট করতে পারবো। আচ্ছা এইটা কত দিনে বল? 50 থেকে 50টা 60 আপনার 21 দিন, 22 দিনে। এটা 22 দিনে, তাই তো? 22 দিনই তো হবে তো। বেশ, তার মানে দেখ এইটা যা 22 আছে এটাও 22 আছে, তার মানে এইটার ক্ষেত্রে কিন্তু আমার ক্রিটিক্যাল, মানে এর ক্ষেত্রে কিন্তু কোনো সময় একদম ছাড় অ্যালাউ করছে না, ঠিক আছে। এবার এইটার ক্ষেত্রে বল, 30 নম্বরটার ক্ষেত্রে বল টিএল কত? 23 বলে দিচ্ছি আমরা। এটাও 15। হ্যাঁ ওটাও 15 স্যার, 7 বাদ যাবে তো। হ্যাঁ 15ই। 27 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? ও 27 থেকে 4 বাদ দিলে তো 23 আসছে। দেখ 23 এইখানেই এই জিনিসটা টুইস্ট। তাহলে 30 নম্বরটায় দেখ, এইখানেই তো বলছি যে একটা দেখ 60 থেকে 30-এ যাচ্ছি, আর একটা হচ্ছে 50 থেকে 30-এ যাচ্ছি, তাই তো? 30কে দুজন হচ্ছে মিট করছে, তাহলে এইটা করলে আমার কত হচ্ছে? 27 মাইনাস 4 মানে 23। 23, আর এখানে হচ্ছে 22 মাইনাস 7 মানে
22 মাইনাস 7 মানে হচ্ছে হলো 25 15 15। 15 তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে আমরা কোনটা ধরবো, কোনটাকে আমরা ধরবো। এইখানে কিন্তু দেখ আমাদের ধরতে হবে 15টাই। লিস্টে সবসময় মনে রাখবি আর্লিয়েস্টে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু ধরতে হয়, আর লেটেস্টে সবসময় মিনিমাম ভ্যালু ধরতে হয়। কেন ধরতে হয়? যে আমি এই 30 নম্বর ইভেন্টটা যদি আমি এখানে বলে দিই যে 23 দিনের মাথায় কমপ্লিট করব, তাহলে এইটা যদি 23 করি তাহলে এই 50 নম্বর আসতে তো আমার 30 দিন সময় লেগে যাবে। কি বললাম বুঝতে পারলি? আমি যদি এই লেটেস্টটাকে 23 ধরে করতাম, এই 23টাকে ধরতাম যে এইটা আমার করলে 23 দিনের মাথায় করলেই হবে, কিন্তু এটা 23 দিনের মাথায় করলে কী হবে, এইটা তো আমাকে 22 দিনের মাথায় কমপ্লিট করতে হবে। তাহলে এইটা 22 দিনের মাথায় কমপ্লিট করতে গেলে এই জায়গাটা তো আমাকে 15 দিনের মধ্যে কমপ্লিট করতেই হবে। তার মানে এইখানে দেখ লিস্টের ক্ষেত্রে হচ্ছে ব্যাকওয়ার্ডে যখন করব সবচেয়ে মিনিমামটা নেব। ঠিক আছে, এটা আমি নোট করে লিখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার আমাকে বল 20টা তাহলে কত হবে বল, এবার 20টা নিজেরা মাথা কাটিয়ে বল। পাঁচ হবে। 15 মাইনাস 5 মানে হচ্ছে 10, আর এদিকে হচ্ছে আমরা 19 মাইনাস 8 মানে হচ্ছে কত 11 স্যার ওটা স্যার 10 দিন হবে, 10 হবে। 10 হবে? না না আরেকটা আছে 50 আছে তো। 5 হবে। দেখ 30 থেকে 20 একটা যাচ্ছে, তারপর 50 হ্যাঁ, থেকে 50 20 যাচ্ছে একটা, হ্যাঁ, আর হুম, হুম, 40 থেকে 20 একটা যাচ্ছে। 22 মাইনাস 30 থেকে 20 হলে 15 থেকে এটা হচ্ছে 10 এক নম্বর। স্যার 10ই হবে। 50 থেকে 20তে গেলে হচ্ছে 10 এখানে 22 আছে, 22 থেকে 12 বাদ দিলে হচ্ছে তোর কত 10। আর 40 থেকে 20তে গেলে 19 আছে, 11 8 বাদ দিলে কত হচ্ছে 11 সেটা 10ই ধরতে হবে। এই দাঁড়া, এটা তো ওটা 10 তো আছে, 10 আছে, 15 আছে, এটা তো 5 হবে তো, ওটা ও 5 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা 5 এইটা হবে ধরে তো। নিয়েছি। আর 19 ঠিক, থেকে ঠিক, 8 বাদ দিলে কত হয় 12 নাকি? 11 স্যার ওটা 5ই হবে। 11। তাহলে সবচেয়ে কম কত 5, তাহলে এর ক্ষেত্রে টিএল হচ্ছে 5। আর এখানে দেখ একটাই সিঙ্গেল আছে, তাহলে এটারও টিএল হচ্ছে 0। 0। বোঝা গেছে? এবার এই যে ডিফারেন্সটা, আচ্ছা আগে এইখানটা আমরা নোটটা আগে লিখে নিই। ঠিক আছে, আগে নোটটা লিখে নে, নাহলে ভুলে যাবি। নোটটা লিখে নে, নোটটা এখানে লিখে রে যে টিইর ক্ষেত্রে হচ্ছে লিখে রাখ ম্যাক্সিমাম টি এক্সপেক্টেড, ম্যাক্সিমাম টি এক্সপেক্টেড, আর লেটেস্টের ক্ষেত্রে মিনিমাম টি এক্সপেক্টেড। ঠিক আছে, এটা মাথায় রাখবি। ঠিক আছে, এবার দেখ, এবার এখানে আমরা একটা টার্ম আসবো, সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে স্ল্যাক। ঠিক আছে, স্ল্যাক বলা হয়। স্ল্যাক মানে হচ্ছে যে ডিফারেন্স অফ এস ইজ ইকুয়াল টু ডিফারেন্স অফ লেটেস্ট মাইনাস ডিফারেন্ট অফ আর্লিয়েস্ট। ঠিক আছে, এটাকে আমরা বলি স্ল্যাক টাইম। ঠিক আছে, এইটাকে আমরা বলছি স্ল্যাক টাইম। আগে এটা লিখে নে, তারপর আমি বলছি কার ক্ষেত্রে কত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখ এইটার ক্ষেত্রে আমার স্ল্যাক টাইম কত হচ্ছে আমাকে বল। 60 নম্বরের ক্ষেত্রে স্ল্যাক টাইম আমার কত? 60 নম্বরের ক্ষেত্রে স্ল্যাক টাইম লেটেস্ট মাইনাস আর্লিয়েস্ট করলে কত হয় 0। এটা 0। 40-এর ক্ষেত্রে স্ল্যাক টাইম কত হচ্ছে 6 দিন। স্যার 13 মাইনাস 19 6। 6। আচ্ছা 50-এর ক্ষেত্রে স্ল্যাক টাইম কত হচ্ছে 0। 0। 30-এর ক্ষেত্রে স্ল্যাক টাইম এটাও 0। 0। 20-এর ক্ষেত্রে স্ল্যাক টাইম এখানেও 0। 0। 10-এর ক্ষেত্রেও স্ল্যাক টাইম 0। তাহলে দেখ আমার এখানে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি যে এই চারটা থেকে, যে আমার প্রত্যেকটা কাজ কিন্তু টাইম টু টাইম কমপ্লিট করতে হবে এক্সেপ্ট 40টা ছাড়া। অর্থাৎ 40 নম্বর যে কাজটা আছে সেখানে আমি 6 দিন হাতে আমরা এক্সট্রা পাবো। বোঝা গেছে কিরে? 6 দিন হচ্ছে আমরা 40 ইভেন্ট যেটা আছে সেটাতে 6 দিন হচ্ছে আমরা এক্সট্রা টাইম পাবো। তার মানে বাকি যে ইভেন্টগুলো আছে 10, 20, 30, 50, 60 এই সমস্ত কটা ইভেন্ট কিন্তু ক্রিটিক্যাল ইভেন্ট।
বোঝা গেল স্যার জিনিসটা? স্যার একটা কথা বলছি। বল। বলছি যে আপনার ধরুন আমরা যে টিইর ম্যাক্সিমাম টি এক্সপেক্ট যেটা বের করেছি আর মিনিমাম যেটা বের করেছি, ঠিক আছে? তো এক্ষেত্রে ধরুন আমি দুটোর ক্ষেত্রে কম্পেয়ার করে দেখছি যে যেখানে যেটা টাইম আমরা লাগছে সেটাতে কোনো কোথাও লাগছে আমরা মানে জিরো, মানে কোথাও লাগছে ম্যাক্সিমাম, কোথাও মিনিমাম। তো স্যার আমি কোনটা ধরে কাজ করব তাহলে? কি বল, আরেকবার বল। মানে ধরুন আপনি একটা কথা বলুন, ধরুন এখানে টিই আর টিএল এই দুটো বের করলেন, তো এই দুটো বের করার মেন কারণটা কি আমাকে একটু বলে দেন, এই মানে একটু দুটো বলুন বের তাহলে আমি করার বুঝতে পারবো। মেন কারণ হচ্ছে যে আমাকে তোর প্রজেক্টটা কমপ্লিট করতে যে তুই সময়টা আমাকে টার্গেট দিবি, ঠিক আছে, ভালো করে বোঝ। যে তোকে একটা বাড়ি তুই বানিয়ে দিতে বলেছিস, আমি তোর বাড়িটা বানাতে প্র্যাকটিক্যালি কত সময় লাগছে, আর আমি তোকে টাইম বাউন্ড করে দিলাম যে আমাকে এত দিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে। এই দুটোর মাঝে কতটা আমি সময় এগিয়ে থাকবো না পিছিয়ে থাকবো। তোরা একটা নিশ্চয়ই কাজ করার সময় অনেক সময় নিউজে পেয়েছিস যে প্রজেক্টটা হচ্ছে শিডিউল টাইমের থেকে পিছিয়ে যাচ্ছে। আমরা তো বলি যে প্রজেক্টটা শিডিউল টাইমের থেকে পিছিয়ে যাচ্ছে। এইটা কেন বলা হয়, এটা কেন বলা হয় বলতো? কারণ হচ্ছে যে কোনো কাজ আমরা কি করে বুঝবো যে শিডিউল টাইমের থেকে পিছিয়ে যাচ্ছে? এই স্ল্যাক টাইমগুলো দেখে দেখে আমরা বুঝতে পারি। যদি এই স্ল্যাক টাইম নেগেটিভ হয় তাহলে বুঝবো যে শিডিউল যে টাইম তার থেকে হচ্ছে এরা বেশি সময় নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি হচ্ছে পজিটিভ হয় তার মানে কি এরা অনেক এগিয়ে আছে, যেটা হচ্ছে দেখ 6-এর ক্ষেত্রে ছিল। আর 0 হলে আমার যে টাইম দিচ্ছে সেই টাইমই হবে। আমি তোদের একটা এক্সাম্পল দিই, ওই এক্সাম্পলটা করলেই পুরো ক্লিয়ার বুঝতে পারবি। একটা তোর একটা সহজ একটা এক্সাম্পল দিই, না একটা সহজ এক্সাম্পল দিলেই তোরা ব্যাপারটা বুঝতে পারবি, ঠিক আছে। আচ্ছা আগে আমি এখানটা নোটটা লিখিয়ে দিই, তারপর আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটা পুরো এক্সাম্পল দিয়ে পুরো প্র্যাকটিক্যালি জিনিসটা আমরা শিখে নেব, ঠিক আছে। তো স্ল্যাক হচ্ছে দেখ 3 ধরনের হয়, ঠিক আছে। স্ল্যাক লেখ পজিটিভ স্ল্যাক, পজিটিভ স্ল্যাকে লিখে রাখ যে টিএল হচ্ছে মোর দ্যান টিই, ঠিক আছে। এটার মানে হচ্ছে অ্যাহেড শিডিউল টাইম, অ্যাহেড শিডিউল টাইম। মধু বুঝতে পারছিস? মধু হ্যাঁ স্যার। স্ল্যাক টাইম কি কনসেপ্ট বুঝতে পেরেছিস? স্যার শুনছি না, আজকে আমি রেকর্ডিং এ বসিয়েছি। বুঝে গেছি। তাহলে জিরো স্ল্যাকটা মানে কি অন শিডিউল টাইম, অন শিডিউল টাইম, ঠিক আছে। এই পরীক্ষার খাতায় যখন এই প্রশ্নগুলোই যখন আসবে না, তখন মনে হবে যে কেন এই জিনিসগুলো তখন ভালো করে শিখলাম না, ঠিক আছে। যা পারিস কর, এখন যখন পরীক্ষার খাতায় আসবে তখন দেখবি আমার কথা স্মরণ হবে, স্যার বলেছিল এগুলোকে একটু পড়তে। আর যেগুলো পড়াচ্ছি পার সিপিএমে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। আর এইটা হচ্ছে বিহাইন্ড শিডিউল টাইম, ঠিক আছে। নেগেটিভ মানে হচ্ছে আমার যে টাইমটা দিয়েছে, এইটা পিএসসি 2012তেই এই কোশ্চেনটা এসেছিল। পিএসসি 2012তেই এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল যে নেগেটিভ স্ল্যাক কাকে বলবো, ঠিক আছে। তো বিহাইন্ড শিডিউল টাইম। এবার দেখ আমরা কি বললাম যে জিরো স্ল্যাক মানে কি, এটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল সিচুয়েশান। এই যে 10, 20, 30, 50, 60, ঠিক আছে, এই যে সিচুয়েশানটা এইটা হচ্ছে একদম ক্রিটিক্যাল সিচুয়েশান, তাই তো। এই সিচুয়েশানের এপার ওপার আমাদের হওয়া যাবেই না, ঠিক আছে। তো এই যে সিচুয়েশানটা হচ্ছে, এই সিচুয়েশানটাকেই বলা হয় ক্রিটিক্যাল পাথ। মানে যে পাথে হচ্ছে স্ল্যাকের ভ্যালুটা 0 তাকে বলা হবে আমাদের ক্রিটিক্যাল পাথ, ঠিক আছে। তাহলে এইখানে স্যার একটু দাঁড়ান, এই বাংলাটা লিখে নিই। আমি লিখিয়ে দিচ্ছি তোদের, ঠিক আছে। এখানে তাহলে একটা পয়েন্ট লেখ যে ক্রিটিক্যাল পাথ খুব ইম্পর্টেন্ট। এইটা থেকে ক্রিটিক্যাল পাথ থেকে অনেকবার পিএসসিতে কোশ্চেন এসছে,
ঠিক আছে? তাহলে ক্রিটিক্যাল পাথ কি বলছি, লেখ the connecting path, like the connecting path having zero or minimum slack time. এইবারে পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2020-তে এসছিল। এই কোশ্চেনটা নিয়ে প্রচুর কনফিউশন ছিল, ঠিক আছে? তোরা 2020 যদি পিএসসির কোশ্চেনটা তোদেরকে দেখাই, কেউ বলছে যে জিরো স্ল্যাক টাইম, কেউ বলছে মিনিমাম স্ল্যাক টাইম, ঠিক আছে? অ্যান্সার কোনটা হবে? ক্রিটিক্যাল পাথের পুরো কনসেপ্টটা তোরা বুঝতে পারলি তো? ক্রিটিক্যাল পাথ মানে কি, যে টাইমটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট হচ্ছে তোর আমার নিচ্ছে, যে টাইমটা হচ্ছে একদম কোনো রকমভাবে আমার করা যাবে না। আমার কোনো জায়গায় ধর স্ল্যাক টাইম জিরো নাও আসতে পারে। এই স্ল্যাক টাইমের পুরো কনসেপ্টটা তো তোরা দেখলি যে এইখানে জিরো আসছে মানে ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় এমন হতে পারে যেখানে স্ল্যাক টাইম জিরো নাও হতে পারে। তো এইখানে দেখ, কোনো জায়গায় হচ্ছে যদি সব জায়গায় স্ল্যাক জিরো হয় তাহলে সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ তো অবশ্যই। যদি সব জিরো নাও হয় তাহলে মিনিমাম স্ল্যাক টাইম, সেটাকেই বলবো ক্রিটিক্যাল পাথ। এই মিনিমাম স্ল্যাক টাইমটাই কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে? কোশ্চেনেতে কিন্তু জিরো স্ল্যাক টাইম, মিনিমাম স্ল্যাক টাইম, ঠিক আছে, এই সমস্ত কিছু দিয়েছে। দেখ, জিরোটাও তো একটা মিনিমাম ভ্যালু, তাই না? আমার জিরো নাও হতে পারে, কিন্তু জিরোটা মিনিমাম ভ্যালুর মধ্যেই ধরা হয়। সুতরাং এই পরীক্ষাতে এই অ্যান্সারটা কিন্তু ভুল দিয়েছে, এটা জিরো দিয়ে দিয়েছে। জিরোটা কখনোই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে না, মিনিমাম স্ল্যাক টাইমটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে। নেগেটিভ হয়ে গেলে নেগেটিভ হয় না, স্ল্যাক টাইম নেগেটিভ। প্রথম কথা হচ্ছে দেখ, আমাদের বিহাইন্ড দ্য শিডিউল যেটা, সেখানে হচ্ছে তোর স্ল্যাক টাইম আমার নেগেটিভ যদি হয় তাহলে সেই প্রজেক্টটা এক্সিস্টই করবে না। আমরা প্রজেক্ট নেবই কেন? আমার কোনো প্রজেক্ট যখন করব শিডিউল টাইমের থেকে পেরিয়ে গেলে তার তো কস্ট বেরিয়ে যাবে। স্ল্যাক টাইম নেগেটিভ কখন হতে পারে? অনেকগুলো কাজের মধ্যে হচ্ছে আমরা কাজ করতে করতে নেগেটিভ আসলে সেটা, ঠিক আছে? কিন্তু আমরা যখন প্রজেক্টটা করব, সেই প্রজেক্টকে আমাদের ক্রিটিক্যাল পাথটা ওখানে উল্লেখ করতে হবে কোন বেসিসে, যে আমার যে শিডিউল দেওয়া হয়েছে তার মধ্যে কোন কাজটা হচ্ছে আমার শিডিউলের মধ্যেই করতে হবে। এখানে দেখ, যেমন 40 নম্বর যে এটা আছে, এই 40 নম্বর কাজটা করার জন্য আমার হাতে 6 দিন এক্সট্রা টাইম পাচ্ছিলাম আমরা, তাই তো? তাহলে এই 6 দিন আমি এই কাজটা বন্ধ করে রাখতেও পারতাম, কিন্তু বাকি কাজগুলো কি আমরা শিডিউল টাইমের মধ্যে বন্ধ করতে পারবো কি? এইটা আগে বল। এখানে প্রত্যেকটাতে দেখ স্ল্যাক জিরো, তার মানে কি এদের একটা দিনও আমার ছুটি দিলে হবে না। 40 নম্বর ইভেন্টকে আমি 6 দিন হয়তো আমি ছুটি দিতেই পারি, কিন্তু এদেরকে কিন্তু আমার একদিনও ছুটি দিলে চলবে না। ব্যাপারটা কি বলতে চাইছি বুঝতে পেরেছিস? ঠিক আছে, তো এটাকেই বলা হয়। বলছি মিনিমাম স্ল্যাক টাইম কি কোনো কিছু আছে, মানে কোনো কিছু কি স্ট্যান্ডার্ড ধরা হয় যেটা মিনিমাম স্ল্যাক টাইম এরকম কিছু? মিনিমাম স্ল্যাক টাইম সবসময় জিরো হয়। মিনিমাম স্ল্যাক টাইম মানে কি, আমার যে টাইমের মধ্যে বলেছে সেই টাইমের মধ্যে কমপ্লিট হচ্ছে কিনা, ঠিক আছে? ক্রিটিক্যাল পাথটা হচ্ছে এইটা মনে রাখ, এটা শর্ট কোশ্চেন এসেছে পিএসসিতে। আমি তোদের পিএসসির যদি কোশ্চেনগুলো করাই না, এইখান থেকেই দেখবি সব কটা কোশ্চেন এসছে। পিএসসি কোশ্চেনগুলো ঘাড়লি তোরা দেখবি যে স্যার সব কিছুই পড়িয়ে দিল। ক্রিটিক্যাল পাথ ইজ দ্য লংগেস্ট পাথ, এই কোশ্চেনটা পিএসসিতে এসছে, জুনিয়র ইঞ্জিনিয়ারই পড়েছিল। ক্রিটিক্যাল পাথ ইজ দ্য লংগেস্ট পাথ। ক্রিটিক্যাল পাথ হচ্ছে সবসময় সবচেয়ে লংগেস্ট যে পাথটা হয় সেইটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ ধরা হয়, ঠিক আছে? একটা কোশ্চেন ছিল, বল। বলছি ওই সব সময় যে জিরো স্ল্যাক হলেই ওটা কি ক্রিটিক্যাল পাথ হবে? মানে জিরো স্ল্যাক না হলেও তো ক্রিটিক্যাল পাথ? ওইটাই তো আমি বললাম রে, মিনিমাম স্ল্যাক টাইমটা বলাটাই সবচেয়ে মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? মিনিমাম স্ল্যাক টাইমটা বলাটাই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এবার মিনিমাম সেটা জিরো হতে পারে, ঠিক আছে, বা সেটা 1ও হতে পারে, এই বেসিসেই বলা হয়। একটা এক্সাম্পল ধর, আচ্ছা ঠিক আছে, তোদের গুপ্তার সলিউশন থেকেই আমি করাই, সবচেয়ে বেস্ট হয় আমি গুপ্তার সলিউশন থেকে করাই, তাহলে জিনিসটা অনেক ভালো বুঝতে পারবি।
আমাদের পার্ট অ্যানালিসিস কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। পার্ট অ্যানালিসিসে যা ছিল পুরো কমপ্লিট হয়ে গেল। আর একদিন হলেই সিপিএম অ্যানালিসিস কমপ্লিট হয়ে যাবে, একদিন কি দুদিন নেব টাইম, হলেই পুরোপুরি তোদের পার্ট সিপিএম পুরো কমপ্লিট। পার্ট সিপিএমে আর সেরকম কিছু নেই। একদিন হচ্ছে ওই আর্লিয়েস্ট ফিনিশ টাইম, ফ্রি ফ্লোট, ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট, ইন্টারফেয়ারিং ফ্লোট, এইগুলো একটু জাস্ট দেখিয়ে দেবো, ঠিক আছে। ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি কী, এই জিনিসগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। এইগুলো হয়ে গেলেই মোটামুটি আশা করি তোদের পার সিপিএমে, হ্যাঁ কস্টের এটা আমি একটু দেখিয়ে দেবো, কস্ট স্লোপটা অনেক সময় আসে পরীক্ষায়, ঠিক আছে, ওটা একটু দেখিয়ে দিতে হবে। আর 2 কি 3টে ক্লাস লাগবে, তাহলেই হয়ে যাবে। আশা করি এই কদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা এবার গুপ্তায় আমাকে এটা বলতো, পার সিপিএম কত কত পেজে আছে? গুপ্তা খোল। 180 180 80 বেশ। সব কটা কোশ্চেনই কর। কত পর্যন্ত হয়েছিল বলতো? 6 নম্বর অবধি। 6 নম্বর অবধি নে। পর্যন্ত স্যার। পেন্সিল বার কর, আর আমি যেরকম করে নোট লিখে দিচ্ছি বইয়ের সাইডে পেন্সিল দিয়ে লিখতে শুরু কর। 7 নম্বরটা কেউ পড়। কে আছিস দেখি? কুনাল 7 নম্বরটা পড়। আচ্ছা 6 নম্বরটা এটা একটু লিখে রাখতো। 6 নম্বরটা কোন কোন পরীক্ষায় এসছে ওটা একটু লিখে রাখ, তাই তোদের ওটা ফিউচারে সুবিধা হবে যখন পড়বি, রিভাইজ দিবি। এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি 2016-তে এসছে, আবার কেএমসির পরীক্ষা 2006-তেও এসছে। এই বিটা ডিস্ট্রিবিউশন কার্ভটা কেএমসি 2006-তে ওই পরীক্ষাটা এসছে, ঠিক আছে। বেশ 7 নম্বরটা কুনাল পর। Expected project duration generally follows. বল কি হবে? প্রশ্নটা কি বলেছে দেখ, এক্সপেক্টেড প্রজেকশন, দাঁড়া আমি এটা জুম করি। এক্সপেক্টেড প্রজেক্ট ডিউরিং জেনারেলি ফলোজ। কোনো একটা এক্সপেক্টেড প্রজেক্ট, আমরা কোনো একটা প্রজেক্টকে যখন কাজ করব এক্সপেক্টেড ধরে নেব, সেইটা হচ্ছে জেনারেলি কোন কার ফলো করে। ভালো করে জিনিসটা দেখ, আগেরটা দেখ, পার্ট অ্যানালিসিস টাইম এস্টিমেটেড অফ অ্যাক্টিভিটি অ্যান্ড প্রবাবিলিটি দেয়ার অকারেন্স হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশন কার্ভ দিয়ে হয়। পার্ট অ্যানালিসিস সবসময় মনে রাখতে হবে আমাদের, পার্ট বললেই মনে রাখবে বিটা ডিস্ট্রিবিউশন কার্ভ। আর এক্সপেক্টেড প্রজেক্ট ডিউরেশন, ঠিক আছে, এই যে এক্সপেক্টেড টাইম টিই যেটা, এইটা যখনই আমরা উল্লেখ করব এটা কিন্তু সবসময় মনে রাখবি নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, ঠিক আছে। এটা হচ্ছে তোর এক্সপেক্টেড টাইম লেখাটা যখনই পাবো, এক্সপেক্টেড এইভাবেই এই কি ওয়ার্ডগুলো দিয়েই মনে রাখতে হবে। এক্সপেক্টেড টাইম উল্লেখ দেবে যখন, আর এইটা যখন বলবে পার্ট অ্যানালিসিস, ঠিক আছে। এই দুটো টার্ম কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। 8 নম্বরটা বল। The area under the beta distribution curve জোরে বল। is divided. The area under the beta distribution curve is divided into 2 equal parts by বিটা ডিস্ট্রিবিউশন যে কার্ভটা, তার যে টোটাল এরিয়াটা সেইটা হচ্ছে ডিভাইডেড 2 ইকুয়াল পার্ট, ঠিক আছে। মোস্ট লাইকলি টাইম, অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম। আমরা বিটা ডিস্ট্রিবিউশন কার্ভের ক্ষেত্রে কার্ভটা কীরকম দেখেছিলাম, এই হচ্ছে আমার হচ্ছে তোর কার্ভ হবে। কার্ভটা ধর এরকমভাবে হতে পারে বা এই পরের দিকেও হতে পারে। তো এই বিটা ডিস্ট্রিবিউশন কার্ভে কী কী থাকে, অপটিমিস্টিক টাইম থাকছে, পেসিমিস্টিক টাইম থাকছে, মোস্ট লাইকলি টাইমটা থাকছে, তাই তো। তো আমরা এইখান থেকে কি বার করি, বিটা ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে মেনলি কি বার করি,
এইখান থেকে আমরা বার করি হচ্ছে তোর এক্সপেক্টেড টাইমটা বার করি, তাই তো? যেখান থেকে হচ্ছে ধর, আচ্ছা এইখান থেকে তোর একটা এক্সাম্পল দিই কর, তোর এটা 4 আছে, এটা হচ্ছে 6 আছে, এটা হচ্ছে 9 আছে, তাহলে এক্সপেক্টেড টাইমটা আমার কত হবে একটু বলতো? এই যে 4 5 এক্সপেক্টেড টাইমটা কোনটা রে? 6.16, তাহলে এক্সপেক্টেড টাইমটা দেখ ঠিক এইখানটা করে আসছে, তাই তো? 6.16, তার মানে কি এই এক্সপেক্টেড টাইমের থেকে এই দিকে আসলে বলবো যে আমার কাজটা ডিলে হচ্ছে, আর এক্সপেক্টেড টাইমের থেকে যদি এই দিকে আসে আমরা কি বলবো, যে কাজটা আর্লি হচ্ছে, তাই তো? বোঝা গেল এই জিনিসটার মানেটা? তো এক্সপেক্টেড টাইম দিয়ে আমরা বিটা ডিস্ট্রিবিউশন কার্ভকে দুভাগে ভাগ করছি, একটাকে বলছি যে স্লো, এটা ধর স্লো, এটা ধর আর্লি, এই দুভাগে আমরা ভাগ করছি, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হবে এক্সপেক্টেড টাইম। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট পয়েন্টটা পড়। আচ্ছা, নেক্সট পয়েন্টে একটা ড্রয়িং আছে, তাই তো? একজন পড়, আমি ড্রয়িংয়ে চলে যাচ্ছি ডাইরেক্ট। সমীর আছিস? পার্থ পড়, পার্থ কোশ্চেনটা পড়। According to Fatherstone rule, what are the correct event number corresponding to events A, B, C, D, E, F, G of the network shown in figure? কি বলেছে? অ্যাকর্ডিং টু দ্য ফালকারসন রুল হোয়াট আর দ্য কারেক্ট ইভেন্ট নাম্বারস করেসপন্ডিং টু ইভেন্ট এ বি সি ডি ই এফ অ্যান্ড জি অফ দ্য নেটওয়ার্ক শুন। ঠিক আছে, আচ্ছা এইখানের মধ্যে আমার প্রত্যেকটা ইভেন্ট দিয়ে দিয়েছে, তার মধ্যে ইভেন্টগুলোর কারেক্ট নামগুলো আমার করতে বলেছে, তাই তো? তাই তো, কারেক্ট সিকোয়েন্স নাম্বার, এটাই তো বলছে নাকি? এবার দেখ, ফালকারসন রুলের ক্ষেত্রে আমরা বলি, ফালকারসন রুল যেটা, ফালকারসন এখানটা একটু লিখে রাখ, ফালকারসন বাংলাতেই লিখে রাখ। ফালকারসন বলছে যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি হলে, ঠিক আছে, আমাকে দেখতে হবে যে কোন অ্যাক্টিভিটির হচ্ছে তোর জাল বিস্তার সবচেয়ে বেশি, ঠিক আছে? কোন অ্যাক্টিভিটির জাল বিস্তার হচ্ছে সবচেয়ে বেশি। এ হচ্ছে এটা 1 নম্বর হলো, এইটা হচ্ছে ফার্স্ট হবে, এটা আমরা বুঝে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে যে 2 আর 3 এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা বলতো। 3টা আগে হবে, তাই তো? তাহলে এইটা হচ্ছে তোর সেকেন্ড নম্বর হলো। তাহলে দেখ, ফার্স্টে হচ্ছে আমার 1 নম্বর ইভেন্টটা হচ্ছে, সেকেন্ডে হচ্ছে আমার 3 নম্বর ইভেন্টটা হচ্ছে, এইটা আগে কমপ্লিট করতে হবে। তারপরে দেখ 2 নম্বর ইভেন্টটা আমাকে কমপ্লিট করতে হচ্ছে। তাহলে দেখ 3 নম্বর ইভেন্টের মধ্যে আবার এই ই আছে, আবার ডি আছে। ইটা কমপ্লিট করতে গেলে সবার আগে ইম্পর্টেন্ট কি, আমাকে ডিটা কমপ্লিট করতে হবে। দেখ 2 থেকে ডাইরেক্ট ই কমপ্লিট হয়ে যাচ্ছে, 3 থেকে ডাইরেক্ট ই কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে কি ই কি আমরা শুরু করতে পারবো? ইটা কি আমরা শুরু করতে পারবো? ই শুরু করতে পারবো না যতক্ষণ না ডিটা কমপ্লিট হচ্ছে, তাই তো রে? এইখানটা ভালো করে বোঝ কিন্তু। দেখ, এরপর হচ্ছে আমরা এরপর হচ্ছে বি শুরু করতে পারি অথবা সি শুরু করতে পারি, 1 নম্বর ব্যাপার। এবার বি থেকে হচ্ছে আমরা ডি করতে পারি, ই করতে পারি, আবার সি থেকে ই করতে পারি, এফ করতে পারি। কিন্তু এবার যখন আমরা বলবো যে ইটা আমরা শুরু করতে চাই, তাহলে ই কি আমরা এই বি এর পর সি এর পর করলেই কি আমাদের শুরু হবে? আগে আমাকে সেটা বল। ডিটা করতে হবে, তার মানে কি এই দুটো করার পরেই আগে আমাকে ডিটা কমপ্লিট করতে হবে। তাহলে ডিটা কত? 4 নম্বর। এবার দেখ ই এর পর এফ যেটা, আমরা কি এফটা আমার ধর এই ইটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? সাপোজ ধর এই তাহলে 4-এর পর হচ্ছে আমাদের 5টা হয়ে গেল, না 5টা নয়। এবার ধর ই আছে, এফ আছে, সি হচ্ছে ইও করছে, সি এফও করছে,
তাহলে আমাকে বল যে কোনটা আগে করতে হবে। এফ করতে গেলে আমাকে ইটা আগে কমপ্লিট করতেই হবে, তাহলে আগে 5 নম্বর ইভেন্টটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবার দেখ জি যেটা সেটা ডি থেকে ডাইরেক্ট আমার জি চলে আসছে, কিন্তু এইটা আসতে গেলে আগে আমাকে এফটা কমপ্লিট করতে হবে। সুতরাং আগে 6টা কমপ্লিট করে তারপর 7টা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এইভাবে এটা একটা মানে কি বলতো, মানে ওই পাজল টাইপের কোশ্চেন। ঠিক আছে, সুতরাং এটা বি এর অ্যান্সার হবে। 1 2 3 4 5 6 এইভাবে না, 1 3 2 4 5 6 ইম্পর্টেন্স ওয়াইজ আমাদের সাজাতে হবে। ঠিক আছে সমীর, পরের কোশ্চেনটা পড়। With reference to the network shown in figure 7.3, which statement is incorrect? বল, কে বলতে পারিস দেখি, কে বলতে পারিস দেখবো। এখানে দেখ একটা ডামি অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ একটু দেখেছি। তাহলে বল কোন কোন অপশনটা হবে। স্যার বিয়েটা হবে। হ্যাঁ স্যার বিয়েটা হবে। বলেছে কোনটা ইনকারেক্ট, তাই তো? বলছে ইভেন্ট 3 4 অকার আফটার ইভেন্ট 2, ইভেন্ট 3 4 অকার আফটার ইভেন্ট 2। হ্যাঁ এটা ঠিকই আছে। ইভেন্ট 7 ক্যান অকার আফটার 4, ইভেন্ট 7 ক্যান অকার আফটার 4 না, ইভেন্ট 7 তখনই কমপ্লিট হবে যখন এই 3 হবে। 3টা আগে আমাকে কমপ্লিট করতে হবে, আফটার সূর্য মাইক 4 অফ কর না। অ্যান্ড 3। এটা উল্লেখ করতে হবে 4 অ্যান্ড 3, কারণ 3টা হচ্ছে ডামি আছে, এর সাথে হয়তো এ কানেক্টেড নয় ঠিকই, কিন্তু 7 তখনই আমরা কমপ্লিট বলতে পারবো যখন 3টা পুরোপুরি কমপ্লিট হবে। ইভেন্ট 7 প্রেসিড, প্রেসিড মানে কি আগে না পরে রে, কি পড়েছিলাম? ইভেন্ট 7 Precede মানে প্রেসিড 6 Success আর precede, পরে, হ্যাঁ। তাই তো? 7-এর পর হচ্ছে আমাদের 6 হচ্ছে, হ্যাঁ ঠিকই। আর তাহলে 7-এর এক্সিট কোনটা, সাকসিড কোনটা বলতাম? 4টা, তাই তো? ইভেন্ট 5 ফলোজ ইভেন্ট 3, ইভেন্ট 5 ইভেন্ট 3কে ফলো করছে, হ্যাঁ ইভেন্ট 3কে ফলো করছে, তাই তো? এই হচ্ছে ফলো, তার মানে ঠিকই আছে বাকি। তার মানে অ্যান্সার হবে বি একটা। ক্লিয়ার? আচ্ছা ওই কোশ্চেনটাতেই আবার বলে দিয়েছে, দেখ ইন দ্য নেটওয়ার্ক শোন ইন দ্য ফিগার দ্য কনকারেন্ট অ্যান্ড প্রেসিডিং অ্যাক্টিভিটি করেসপন্ডিং টু অ্যাক্টিভিটি 2 4 আর রেসপেক্টিভলি। 2 4-এর ক্ষেত্রে কনকারেন্ট আর প্রেসিডিং কোনটা হবে বল। কোন কার্ডটা বলুন তো, ভুলে গেছি। কনকারেন্ট মানে আগেরটারই, 2 4-এর সাথে তোর কনকারেন্ট মানে হচ্ছে তোর মানে স্যার 1 2 হবে একটা। না 1 2 আর 4 সব কনকারেন্ট কি কি বলেছে তা না, আমাকে বলতো কি কি বলেছে। কোন কার্ড বা প্রেসিডিং অ্যাক্টিভিটি। না কনকারেন্ট মানে হচ্ছে, এক কথা লিখে রাখ এখানে, কনকারেন্ট কনকারেন্ট তোদের পড়াইনি আমি, লিখে রাখতো। কনকারেন্ট মানে হচ্ছে একসাথে অ্যাক্টিভিটি শুরু হওয়া, একসাথে বা প্যারালাল অ্যাক্টিভিটি, এক কথা লিখে রাখ, প্যারালাল অ্যাক্টিভিটিকেই কনকারেন্ট অ্যাক্টিভিটি বলা হয়। তোরা ফার্স্ট নোটটা দেখতো, প্যারালাল অ্যাক্টিভিটিকে মনে হয় অ্যাক্টিভিটি, শুধু মাইক অফ করিস কথা বলার পর। ঠিক আছে। 2 4-এর সাথে প্যারালাল কে আছে? 2 3, ঠিক আছে, তাহলে এটা কনকারেন্ট। প্রেসিডিং মানে কি আগে না পরে? পরে কি রে? পরে পরে প্রেসিডিং মানে পরে, আর তার মানে succeeding 2 4 কার প্রেসিডিং অ্যাক্টিভিটি? 1 2 এর প্রেসিডিং অ্যাক্টিভিটি, তাই তো? 2 4 কার প্রেসিডিং অ্যাক্টিভিটি? 1 2 এর প্রেসিডিং অ্যাক্টিভিটি। যদি বলতো 2 4 কার সাকসিডিং অ্যাক্টিভিটি, তখন 4 7-এর সাকসিডিং অ্যাক্টিভিটি, মানে 4 7-এর আগের অ্যাক্টিভিটি হচ্ছে 2 4, আর 2 4 প্রেসিডিং অ্যাক্টিভিটি কার? 1 2 এর প্রেসিডিং অ্যাক্টিভিটি। তাহলে কনকারেন্ট হলো 2 3, আর এইটা হলো কত? 1 2, তাই তো? স্যার একটা কথা বলছি, প্রেসিডিং মানে তো আপনি বললেন পরে, তাহলে 2 4 এর পরে তো আমরা হ্যাঁ তোর তার মানে চার কি, আসবে না? এই দেখ এখানে তো তাই বললাম রে, এখানে দেখ কোন এই আগের যে কোশ্চেনটা ছিল কি ছিল, ইভেন্ট 7 প্রিসিডস ইভেন্ট 6,
তার মানে কি 6 নম্বরের ইভেন্টের প্রেসিড কোনটা? 7। 6 নম্বরের আগেরটা হচ্ছে 7 প্রেসিড। যদি বলতো ইভেন্ট 6-এর সাকসিড কোনটা, কার সাকসিড, তখন কি হতো? তার মানে কি 8-এর সাকসিড হচ্ছে 6, ঠিক আছে? এই তোর হচ্ছে 6 হচ্ছে সাকসিড হচ্ছে তোর 8-এর। জিনিসটা কনফিউজ হয়ে যাচ্ছিস, ভালো করে দেখ। কোনো অ্যাক্টিভিটি, ধর এটা হচ্ছে আমার ইভেন্ট, এটা 1 থেকে ধর এটা হচ্ছে 2, ঠিক আছে, এটা হচ্ছে 3। তাহলে ইভেন্ট আরেকটা দে 3 4 2 3-এর প্রেসিড অ্যাক্টিভিটি, 2 3 কার প্রেসিড অ্যাক্টিভিটি আগে আমাকে বল। প্রেসিড অ্যাক্টিভিটি অফ 2 3 যদি বলা হয়, মানে এখানে কোশ্চেনটা যেটা দিয়েছে দেখ, সেখানে বলে দিয়েছে কি, দ্য নেটওয়ার্ক শোন ইন দ্য ফিগার দ্য কনকারেন্ট অ্যান্ড প্রেসিডিং অ্যাক্টিভিটি করেসপন্ডিং টু অ্যাক্টিভিটি 2 4। তাহলে করেসপন্ডিং অ্যাক্টিভিটি 2 3-এর ক্ষেত্রে প্রেসিডিং অ্যাক্টিভিটি কোনটা? 1 2 1 2। আর 2 4-এর করেসপন্ডিং সাকসিডিং অ্যাক্টিভিটি কোনটা? 3 4, 3 4। ঠিক আছে? এটা হচ্ছে সাকসিডিং, এটা হচ্ছে প্রেসিডিং, এইভাবে মনে রাখবি, ঠিক আছে? চল নেক্সট কোশ্চেন, অনেক টাইম হয়ে যাচ্ছে, বল নেক্সট কোশ্চেন। Which of the following does not represent an activity? হ্যাঁ, কোনটা অ্যাক্টিভিটি করছে না? অ্যাক্টিভিটি মানে কি, কোনো একটা কাজ প্রসেস চলছে, আর ইভেন্ট মানে কি, কাজটা কমপ্লিশন হয়েছে, তাই তো? তাহলে কোনটা হচ্ছে না বল? সাইট লোকেটেড, আমি একটা সাইট লোকেট করলাম, লোকেটেড মানে কি, কাজটা কমপ্লিট হয়ে গেছে, তার মানে এটাকে বলতে পারি ইভেন্ট। ফাউন্ডেশন বিইং ডাগড মানে কি, খনন করা হচ্ছে, তার মানে এটা অ্যাক্টিভিটি। দ্য অফিস এরিয়া ইজ বিইং, যখনই এই বিইং ওয়ার্ডটা থাকবে তখনই জানবি যে সেটা অ্যাক্টিভিটি। দ্য ইনভেস্টিগেশন বিইং সেন্ট, তার মানে কি, কাজটা চলছে, এই সবকটাই অ্যাক্টিভিটি। সাইট লোকেটেডটাই হচ্ছে ইভেন্ট। আর্লিয়েস্ট ফিনিশড অফ অ্যান অ্যাক্টিভিটি ইজ অলওয়েজ, আর্লিয়েস্ট ফিনিশড কী ছিল বলতো? greater than earliest event time of the following note, less than earliest event time of the year। কি পড়িয়েছিলাম আমি? আর্লিয়েস্ট ফিনিশ মানে হচ্ছে তাড়াতাড়ি যেটা হয়ে যাচ্ছে, তাই তো? সুতরাং হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু আর্লিয়েস্ট ইভেন্ট টাইম। আচ্ছা, ইভেন্ট টাইম এখনো পড়াইনি, এটা এখন থাক, এখনো পড়াইনি আমি এটা। আর্লিয়েস্ট ফিনিশটা কমপ্লিট হচ্ছে, অ্যাক্টিভিটি কমপ্লিট তখনই হবে যখন ইভেন্টটা কমপ্লিট হবে, ঠিক আছে? আর্লিয়েস্ট স্টার্ট অফ অ্যান অ্যাক্টিভিটি, লেটেস্ট ফিনিশ ডেট, এগুলো পরে করাবো। এটা কি দিয়েছে দেখি, দ্য আর্লিয়েস্ট স্টার্ট টাইম, এগুলো পরে করাবো। লেটেস্ট স্টার্ট অফ অ্যান অ্যাক্টিভিটি, দাঁড়া, নেক্সট পাতায় চলে যেত। উনিশেরটা করবি, এইগুলো এবার তোরা নিজেরাই পারবি। এইগুলো পারবি না? এই কোশ্চেনটা এসেছিল পরীক্ষায়, এই কোশ্চেনটা পারবি না? কুনাল, পড়ে দেখছি, দেখে নিই বলছি। হ্যাঁ, এটা করে দেখে নে, বল। সবাই কর, কত হচ্ছে অ্যান্সার এটা? তো বলছি তো, স্যার সি হবে কি 19-এরটা তো, 20টা রে, 20টা। 19-এরটা সি হবে না? 19টা কি দিয়েছে কোশ্চেনটা বল।
Give the optimistic time and most likely time and the pessimistic times for activity A. যা ভ্যালু আসবে আমি তো জানি না কত আসবে এর ক্ষেত্রে বি এক্সপেক্টেড হবে এটা 19 এরটা। অপটিমিস্টিক টাইম মোস্ট লাইকলি টাইম অ্যান্ড পেসিমিস্টিক টাইম অ্যাক্টিভিটি এ এর এত বি এর এত রেসপেক্টিভলি দেন এক্সপেক্টেড টাইম দুটোর ক্ষেত্রে এক্সপেক্টেড টাইম এটা তো সোজা তো বার কর এক্সপেক্টেড টাইম হ্যাঁ তোরা তো করে ফেলেছিস এক্সপেক্টেড টাইম বার করার স্যার বিটা হবে বিটা 20টা বি হবে, হবে B। স্যার 20টা বি হবে স্যার স্যার 20টা সি হবে। না বি হবে 4 এই প্লাস 3 4 স্যার 6 স্যার সি হবে 24 সি হবে প্লাস স্যার 8 সি বাই হবে 3.5 6 আর 25 তাহলে হচ্ছে 24 8 28 36 6 6 36 আর এইটার ক্ষেত্রে কত হচ্ছে 5 প্লাস হচ্ছে 5 4 20 22 প্লাস 9 বাই 6 9 14 36 6 সি এরটা হবে তো ইকুয়াল তো স্যার এটাই তো বললাম স্যার। একই আসছে দুটোর ক্ষেত্রেই তো 6 আসছে এক্সপেক্টেড টাইম বড় ছোট তো আসছে না ভালো করে ক্যালকুলেশন দেখ পরেরটা দেখ 20টা বল আমাকে 20টা বললাম তো স্যার সি হবে সি হবে স্যার। 3.5 আর 34 তাহলে কি পরীক্ষায় আসলে পারবি তো কি মনে হচ্ছে পার্সিপিএম টাফ খুব স্যার কনফিউজ স্টাফ নয় দু তিনটে প্র্যাকটিস করলেই হয়ে যাবে দেখ 29 কোশ্চেনটা দেখ 29 এর অ্যান্সারটা কি হবে বল ক্রিটিক্যাল পাথ কি লংগেস্ট লংগেস্ট এই তো পাচ্ছিস তো এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসিতে এসেছিল পিএসসি 2016 কোশ্চেনে এসেছিল এই কোশ্চেনটা তুলে দিয়েছিল পুরো হুবহু এই কোশ্চেনটাই তুলে দিয়েছিল লংগেস্ট পাথ ঠিক আছে আর দুদিন হলেই পার্ট সিপিএম আমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে